সুমন, কেমন আছো? দারুণ লাগছে সানগ্লাসটা। কোথায় যাচ্ছ ঘুরতে? ঘুরতে যাচ্ছি না, এই মুহূর্তে আমি শুটে আছি তো। শুটে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করছি আর কি। আমি যাচ্ছি, আমি গোয়িং টুয়ার্ডস কুচবিহার। আচ্ছা। আর ও, কুচবিহার বিজেপির এলাকা। তো বিজেপির এলাকা এখন তো সব, পশ্চিমবঙ্গের বিজেপি ময়। ঠিক কথা। তো এখন হাওয়া বদলেছে, রোল পাচ্ছ আবার। কারণ তুমি আর ইন্দ্রনীল খুব সাফার করেছো গত 10 বছর। হ্যাঁ, মানে 2012-তে আমি যবে জয়েন করেছি, তারপরে টুকটাক চলছিল, তারপর মাঝে হ্যাঁ লাস্ট 10 বছর খুব টাফ গেছে আর কি। হুম, হুম, এবং হুম। সেটা মানে আমার কখনোই মিডিয়ার সামনে বা লোকের সামনে গিয়ে কান্নাকাটি করার অভ্যেস মধ্যে পড়ে না আর কি, যে আমার কাজ দিয়ে আমার কিন্তু বন্ধ করে শুনেছি দেবে। তুমি ডিপ্রেশনে চলে গেছিলে। হ্যাঁ, অফকোর্স আমি সংসারের একমাত্র রোজগারের লোক, আমার রোজগার বন্ধ হয়ে গেলে তো পুরুষ হিসেবে আমার দায়িত্ব পালন করতে না পারলে তো আমি কেন আমার জায়গায় যে থাকতো সেই ডিপ্রেশনে যেত। ঠিক আছে। আরে আর 10টা বছর আর চালালে কিভাবে? অভিনয় করেই চালিয়েছি, কষ্ট করে চালিয়েছি, যেভাবে চালাবার কথা নয় সেভাবে চালিয়েছি। রাত্রে আর খিদে দু নিয়ে হাজার ঘুমোতে যে, আচ্ছা। যেটা আমার হুম, আমার ছেলে প্রাপ্য নয়, সেটা তাদের সহ্য করতে হচ্ছে। হুম। আর 2012-তে বিজেপি জয়েন করলে কেন? তখন তো বিজেপির নামও নিশান ছিল না বাংলায়। মোদী সবে এসছেন। না, তাহলে তো তাদের দলে নাম লেখানো উচিত ছিল আমার, যারা যখন যে দল আসে তাদের দলে চলে যায়। কখনো সন্তানের জন্য, কখনো বাবার জন্য, কখনো বউয়ের জন্য, কখনো বাচ্চাদের জন্য। ঠুকে কথা বলছো পরমব্রতকে। কালকে পরমব্রত একটা মিটিং এ এই যে সরি কথাটা বললে সরি, সন্তানের। পরমব্রতকে ঠুকে বলার কোনো প্রয়োজন হয় না, ওর দিকে আঙুল তুলে বলা যায়। অত্যন্ত স্বার্থান্বেষী, স্বার্থপর একটি ছেলে। ঠিক আছে, যে যখন যে দল আসে সে দলের হয়ে যায়। কখনো সিপিএম এর গলা আম, ফাটায়, কখনো প্রচারে যায়, যখন বিজেপি আসে পাশে একাকার না। এবং এই যে ব্রিজ গুলো আমাদের দলের সঙ্গে তৈরি হচ্ছে এদের, এই ব্রিজ গুলো কেটে ফেলা উচিত। দলে কিন্তু আগাছা এগুলো রাখা উচিত। আটকাতে তুমি একটা জিনিস দেখো, তুমি 2012-তে বিজেপি জয়েন করেছিলে, তখন একটা প্রপার পার্টি অফিসও ছিল না, বড়বাজারের থেকে অপারেট করতে না লোকজন না কেউ না ছিল না। না, আমাদের 6 নম্বর মুরলীধর সেন স্ট্রিট ছিল, হ্যাঁ। আমাদের তখন পার্টিতে পার্টি অফিসে একটা ঘরেই মাত্র এসি ছিল, তাও টিম হুম, টিম করে জ্বলতো, টিউবলাইট ছিল। আমাদের পার্টির হুম, সে অর্থে গাড়ি ছিল না। ঠিক আছে, এর তার হুম। গাড়ি করে ঘুরতে হতো। হ্যাঁ মানে ছিল সে, আজকে আমাদের তো তো কোনো কিছু অভাব কেন? নেই। যারা বলতো যে আহ আরশোলাও পাখি আর বিজেপিও পার্টি, ওই যারা শূন্যের আশেপাশে ঘোরাফেরা করতে, ঠিক আছে, এই হুম। বামপন্থীরা বলতো। কিন্তু আর সময় সেই একেই বলে। সময় সুমন, কি ভেবে 2012-13-তে তুমি বিজেপি জয়েন করেছিলে? এই দেখো, তুমি যদি তখন বিজেপি জয়েন না করতে আর পরমব্রতর মতো রুলিং পার্টির আঁচল ধরতে, শাড়ির আঁচল ধরতে, তাহলে আজকে তোমার জীবন থেকে 10টা বছর বেরিয়ে যেত না। এই যে কথাটা বললেন যে অনেকটা সময় রাতের খিদে পেটে নিয়ে শুতে হয়েছে, এটা কি দরকার ছিল? কারণ পরমব্রত আজ প্রডিউসার হয়ে গেছে, ডাইরেক্টর হয়ে গেছে, অভিনেতা থেকে ভালো গাড়ি চালায়, বড় বাড়ি হয়েছে। সবকিছু তোমারও হতো, ওর থেকেও ভালো হতো হয়তো। না না, খুব ভালো, ওর আরো আরো উন্নতি হোক, আমি অবশ্যই সেটা চাই। ও খুব ভালো অভিনেতা, ওর জীবনে আরো আরো সাকসেস আসুক। ঠিক আছে, কিন্তু যেটা হচ্ছে যে 2012-এ আমি জয়েন করেছিলাম একটা আইডিওলজিকে ভালো লাগার জায়গা থেকে। এবং দ্বিতীয় হচ্ছে যে আমার নিজের আহ কর্মের ওপর, নিজের ট্যালেন্টের ওপর আমার আস্থা ছিল বরাবর, এখনো আছে। এবং আমি জানি যে বড় বাড়ি, বড় গাড়ি আমি আমার কর্মের মাধ্যমে ঠিক পেয়ে যাব। তার জন্য আমার শিরদাঁড়া বিক্রি করে, মাথা নত হয়ে কোনো রাজনৈতিক দলের কারোর পা চাটতে হবে না। আমারও এই যে ছেলে আছে, আমারও এই ছেলে আছে, হুম, আমারও বউ আছে, এবং সেটা গত 19 বছর ধরে আছে। তার জন্য আমাকে কারোর পা ধরতে যেতে হয়নি। এটা আপনাদের আশীর্বাদে, সাধারণ মানুষের আশীর্বাদে, দর্শকদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে।
সুমন, এই যে পালা বদলের পরে যারা আগে শাসক দল থেকে সব বেনিফিট নিয়ে, যে ফিল্ম স্টার্স এবং প্রডিউসার্স ডিরেক্টরস অনেক বড় হয়েছে, তারা এখন তোমার পার্টির কাছে গা ঘেঁষে বসতে চাইছে যাতে তাদের বিজনেস চলতে পারে। পার্টির মধ্যে অভ্যন্তরীণ কি বার্তা দিচ্ছ তোমরা, তুমি, রুদ্রনীল এবং অন্যান্যরা যারা 10 বছর ধরে সাফার করেছে, কি বার্তা দিচ্ছ? কারণ এটা তো খুব সহজ হয়ে যাবে তাহলে, যে আজকে দেব বিজেপি হয়ে গেল, পরমব্রত 5-6 মাস পরে বিজেপি হয়ে যাবে, অথচ তুমি 10টা বছর হারালে। আমার হারানোটাকে আমি হারানো মনে করি না, ওটা একটা যুদ্ধ ছিল, যে যুদ্ধে আলটিমেটলি জিতেছে আমাদের কাছে আগে দেশ, তারপর দল, তারপর ব্যক্তি। আমি কি পেলাম কি হারালামটা ফ্যাক্টর না। আমার দল ক্ষমতায় এসছে, আমার দল ভারতবর্ষের আহ, ক্ষমতায় রয়েছে, সেটাই আমাদের কাছে অনেক 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 আনন্দের, অনেক অনেক উল্লাসের। কিন্তু আর পার্টির অভ্যন্তরীণ মিটিং এ কিছু তো বলছো, যে আমি 10 বছর দিয়েছি, পরমব্রত যদি কালকে পরমব্রতকে ক্ষমা চেয়ে নিয়ে অ্যাকসেপ্ট করে নেয়, আহ, এবং ওর জীবন আগে যেরকম ভাবে চলছিল সেরকম ভাবেই চলে, তাহলে তোমার 10 বছর দেওয়া, রুদ্রনীলের 10 বছর দেওয়া বৃথা। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে দল কাকে নেবে কাকে নেবে না সেটা দলের সিদ্ধান্ত। তবে এই যে মুখগুলোকে নিয়ে রুদ্রনীল ঘোষ বসেছিল সেদিন, এই মুখগুলো আগের সরকারের সময় ঠিক এইভাবে মাইক নিয়ে বক্তৃতাবাজি করে গেছে, এখনো করছে। আমি আমার ব্যক্তিগতভাবে, আমাকে যদি আপনি বলেন, তাহলে আমি এই মুখগুলো আর দেখতে চাই না। কিন্তু আমার আপনার বলাতে কিছু হবে না, দলের সিদ্ধান্তই শেষ কথা। আমার মনে হয় না না না, দল সিদ্ধান্ত নিঃসন্দেহে নেবে। তোমার তোমার কথার একটা ওজন আছে, তাই জন্য আমি তোমার সাথে কথা বলছি আজকে। তোমার বক্তব্য বলো। হাওয়া দল। হাওয়া আমি শুনে, হাওয়া বদল হওয়া মানেই হাওয়া বদলের পার্টনাররা হাত ধরাধরি করে ঢুকে পড়বে, সেটা হবে না। সেটা হবে না। যেই মানুষটা দিনের পর দিন বিষোদ্গার করে গেছে, তাকে হঠাৎ ফুলমালা পরিয়ে পুজো করতে জানি না। থেকে হতে পারে শত্রু শত্রু আমার বন্ধু, ওটা ভেবেছিল, বাট সেই ইকুয়েশনটা সবসময় হয় না। আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক, আমার যে অল্প স্বল্প বুদ্ধি আছে, সেই জায়গা থেকে এইটুকু বলতে পারি যে রুদ্রনীল ঘোষ যেটা করেছে সেটা ব্লান্ডার। সেইটা আমরা দল যদি বলে তাহলে অবশ্যই মেনে নেব। আদারওয়াইজ যারা এতকাল ধরে সাফার করেছি তারা তো মানবো না, মানতে পারবো না। মানে কালকে ওই যে বসে রুদ্রনীল মাথা নিচু করে পরমব্রতর ভাষণ শুনছিল, সেটা ভয়ঙ্কর বড় ভুল করেছে, এটাই তুমি বলছো? ওই যারা যারা বাইক নিয়ে বক্তৃতাবাজি করছিল, কয়েকজন কি সব নাম আছে যে, কি বদল ওকে, আসতে চলেছে টলিউডে? টলিউড চালাবে টলিউডের লোকজন, তাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। তোমাকে যদি কোনো রোল দেওয়া হয়, ইম্পর্টেন্ট রোল, ধরো তোমাকে এম্পায়ার প্রেসিডেন্ট করা হলো, তাহলে তুমি অ্যাকসেপ্ট করবে? অবশ্যই পার্টি দায়িত্ব দিয়ে যে কাজ করতে হবে সেটাই করব। আমরা তো ওকে, পার্টির খুব সৈনিক, কুইক, আমরা বলার কি। খুব কুইকলি, এই যে টুইটার ব্যাপারে এত কথা হচ্ছে, আহ, তুমি তুমি কি মনে করো জয়দীপ বাবু, জয়দীপ সেন, যিনি লয়ার, যিনি বিজেপি সমর্থিত লয়ার, যিনি এই কেসটি করেছেন, তার কাছে যদি পরমব্রত এবং স্বস্তিকা ক্ষমা চায় লিখিতভাবে এবং মিডিয়াতে এসে ক্ষমা চায়, তাহলে এই কেসটা উইথড্র করে নেওয়া উচিত? আমি জানি না, ওটা ব্যক্তিগত ব্যাপার, আর আইন সম্পর্কে আমার জ্ঞান খুব কম। যিনি করেছেন তিনি কোন দলের সাপোর্টার বা কি আমি জানি না, উনি ব্যক্তিগতভাবে একটা কেস করেছেন ওনার খারাপ লাগা থেকে। কারণ এটা তো ঠিক যে আগের বারের রেজাল্ট বেরোনোর পর আমরা 329 জনকে প্রায় হারিয়েছি, আমাদের সহকর্মী যারা তৃণমূল কংগ্রেসের হাতে খুন হয়েছে। আমার তো প্রশ্ন হচ্ছে, সেটা একটা যদি যন্ত্রণা। ক্ষমা চায় ওই টুইটটার জন্য, তাহলে কি কেস উইথড্র করে দেওয়া উচিত? কারণ যদি উইথড্র না হয়, যিনি তাহলে দুজনের অ্যারেস্ট হওয়ার খুব সম্ভাবনা বেশি। যিনি কেস করেছেন আর যার এগেনস্টে করেছেন, বাকি পুরোটাই আন্ডার জুরিডিকশন। তো সুতরাং আইনত যেটা হওয়ার সেটাই হবে, ওটা যদি তুলে নেয় তুলে নেবে, আর যদি শাস্তি হওয়ার তাহলে শাস্তি হবে।
এই এই যে টুইটটা, এটা কি তোমার মনে হয় খুব জুভেনাইল একটা অ্যাক্ট? একজন বন্ধু তার একজন বান্ধবী, একজন বন্ধু আহ, হয়তো প্রেমিক প্রেমিকাও থেকে থাকতে পারেন, তারা একজন একটা টুইট করলো, পরের জন্য 13 মিনিটের মধ্যে হাততালি বাজিয়ে আর একটা টুইট করলো, এটা এটা নিয়ে আমাদের কি কথা বলাও উচিত, নাকি এটা সত্যি হ্যাঁ, খুব গম্ভীর ব্যাপার? এটা পরিচয়, সেই জন্য এটা নিয়ে কথা বলতে ভালো লাগছে না। সমস্ত কিছু তো হাহা আর হি হি নয়, এর বাইরেও জীবনে অনেক কিছু আছে। রঞ্জিতা একটা খুব ভালো কথা বলতো, জীবন মানে শুধু আহ চিরুনি, আয়না, চিত্রহার আর শাহরুখ খান নয়, এর বাইরেও জীবন আছে, সেটা বোঝা উচিত। তুমি একটা বিরাট লোক, গাল ঠাল চুলকে দাড়ি ফাড়ি গিয়ে আতেল ছেড়ে দুটো টুইট করে দিলে, এবং যার দায় সমাজে কি খারাপ ভাবে পড়ছে, তুমি একজন সামাজিক ভাবে পরিচিত মানুষ হওয়ার দায়টা তোমাকে বহন করতে হবে। তুমি যেমন আহ ফ্রিতে অনেক কিছু পাও, সেরকম তোমার কিছু দায়বদ্ধতাও আছে সমাজের প্রতি, সেটা তোমার মেনে চলতে হবে। এইটুকু বোধ বুদ্ধি যাদের না থাকে, তাদের রাজনৈতিক দলের নেওয়া তো দূরের কথা। যাই হোক, আমি কাউকে ছোট করতে চাই না, তাদের রাস্তার মোড়ে কলে বসিয়ে বাসন মাজানো উচিত। আমি তোমাকে অনেক ব্যস্ততার মধ্যে আজকে ধরেছি, সুতরাং বেশি সময় নেব না, বাট আই এম এ ফ্যান অফ ইউর অ্যাক্টিং, আমার খুব থ্যাংক ভালো ইউ, লাগে। মাই প্লেজার। একদিন আবার একদিন জুড়বো, কারণ এই কেসটা নিয়ে আমি কথা বলতে ফিরে আসবো, কারণ 2-3 দিনের মধ্যেই বোঝা যাবে কি হবে। ক্ষমা চাইবে নাকি চাইবে না, না চাইলে এটা খুব একটা গম্ভীর কেস হয়ে দাঁড়াবে। দাদা, অনেক ক্ষমা ধন্যবাদ। ক্ষমা চাইলে কি আমার সহকর্মীরা বেঁচে উঠবে? এইটা আমার তরফ থেকে প্রশ্ন রইল আপনাদের সবার কাছে। ক্ষমা চাইলে যে বাড়িগুলো পুড়ে গেছে সেগুলো ঠিক হবে? ক্ষমা চাইলে আমার যে বোনগুলো ধর্ষিত হয়েছে তাদের সম্মান ফিরে পাবে? কিন্তু পরমব্রতর একটা টুইট কি এত ইনফ্লুয়েন্স করে যে অনেক লোককে টিএমসির লোকেরা রাস্তায় নেমে হত্যা করবে শুধু পরমব্রতর 5 বছরের একটা টুইটের জন্য? অত বড় হিরো কি পরমব্রত? না, কত বড় হিরো আমি জানি না, ও যথেষ্ট ভালো অভিনেতা, আমি ওকে রেসপেক্ট করি। কিন্তু আমি যেটা বলছি সেটা শুধু পরমব্রত টুইট নাই, পোস্ট পোল ভায়োলেন্সে মদত যারা জুগিয়েছে তার মধ্যে অবশ্যই এটা একটা পড়বে। বললাম না, দায় তোমায় কিছু না হলেও নিতে হবে, তুমি নিতে বাধ্য। আজকে এই কথাটা যদি আমার বাবা বা আমার বউ টুইট করতো, এটা হুম, কিছু যেতে আসতো না। টুইটটা কে হুম, করছে আপনি হুম, খুলে দেখুন, তার কত ফলোয়ার আছে, হুম, এমনি কতজন দেখে, কতবার রিটুইট হয়েছে ওটা। যিনি হা হি করে দাঁত কেলিয়ে করলেন সাথে, তার কতজন ফলোয়ার আছে, অ্যাড করুন, তাহলে কতজন মানুষকে প্রভোগ করা হয়েছে। হুম, হুম। ঠিক কথা। এখান থেকে কি তুমি দেখছো স্বস্তিকা ততটা নয়, পরমব্রতর কেরিয়ার শেষ হওয়ার মুখে, কারণ এই ঘটনাটার পরে তার যা এফেক্ট হবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, কি তার আর কোনো গুরুত্ব থাকবে, কিংবা দর্শক যাবে তার অভিনয় দেখতে? আমি জানি না, আমি জানি না, তবে হাওয়া কতটা বদল হবে সেটা সময় বলবে। অনেক ধন্যবাদ ফ্রি নিউজ বাংলার সাথে জোড়ার জন্য। কয়েকদিনের মধ্যে আবার ফেরত আসবো। থ্যাংকস আ লট।